আফগানিস্তানকে বলি দিয়ে ইরান ও পাকিস্তানকে ধ্বংসের ষড়যন্ত্র ইসরায়েলের। বন্ধু ভারতকে কেন কিভাবে ব্যবহার করছে তেল আবিব। যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের। ইরানের ৮০ স্থাপনায় হামলা, জবাবে ৮৫ মার্কিন স্থাপনায় আঘাত তেহরানের। আবারও কি শুরু যুদ্ধ? ৫ শহর ২ দেশ ও ১০০রও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা বিশ্বকে কি নতুন বার্তা দিচ্ছে? তেহরানের পর ইরানের কোম শহরেও খামেনির জানাজায় লাখো মানুষের জনস্রোত, যোগ দিয়েছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তানের মানুষও। আমেরিকাকে বাদ দিয়ে এবারে আফগানিস্তান ও ভারতকে ব্যবহার করে ইরান, পাকিস্তান ও চীনকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে ইসরায়েল। আর তাই তো দিল্লি আর তেল আবিব হাজার মাইল দূরে হলেও ভারতকে বন্ধু বলছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানের সাথে সীমান্ত রয়েছে ইরান, পাকিস্তান ও চীন, এই ৩ দেশেরই। তাই আফগান অস্থির হলে তার প্রভাব পড়বে ৩ দেশেই। ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো থাকায় শত্রু দমনে তাই দিল্লিকে বন্ধু মনে করছে ইসরায়েল। উদ্দেশ্য, দিল্লিকে দিয়ে আফগানকে বলি করে ইরান, পাকিস্তান ও চীন ধ্বংস করবে ইসরায়েল। আফগান মাটিতে কৃত্রিম অস্থিরতা তৈরি করে তেহরান ও ইসলামাবাদকে কোণঠাসা করার এই গুঞ্জন কি শুধুই ষড়যন্ত্র তত্ত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সুদূর প্রসারী নীল নকশা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারত ও আফগানিস্তানের কাঁধে বন্দুক রেখে এক ঢিলে ২ পাখি মারার এক ভয়ঙ্কর খেলায় মেতেছে ইসরায়েল। সাধারণ দৃষ্টিতে এটিকে মিত্রতা মনে হলেও এর মূল লক্ষ্য ভারতের চিরশত্রু, পরমাণু শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান এবং ইসরায়েলের নিজের প্রধান শত্রু আরেক মুসলিম দেশ ইরানকে একযোগে শায়েস্তা করা। দূরত্বের হিসাবে নয়াদিল্লি আর তেল আবিব একে অপরের থেকে হাজার মাইল দূরে অবস্থিত, কিন্তু ক্ষমতার গোপন হিসাব নিকাশ ও স্বার্থের কারণে দূরত্বের সীমানা মুছে গিয়ে ভারত এখন হয়ে উঠেছে ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত বন্ধু। দিল্লিকে ব্যবহার করে তেহরান ও ইসলামাবাদকে কোণঠাসা করতে পারবে তেল আবিব। নেতানিয়াহু সরকারের সুদূর প্রসারী পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আফগানিস্তান। ভারতের সাথে আফগানিস্তানের ঐতিহাসিক সুসম্পর্ককে হাতিয়ার বানাতে চায় ইসরায়েল। তাদের মূল উদ্দেশ্য আফগানিস্তানের মাটিতে অস্থিরতার আগুন জ্বালিয়ে রাখা। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি সবসময় অশান্ত রাখতে পারলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ইরান। ইরানের সাথে আফগানিস্তানের রয়েছে দীর্ঘ সীমান্ত, ফলে আফগান ভূখণ্ডে বড় ধরনের বিশৃঙ্খলা ইরানকে ঠেলে দেবে গভীর নিরাপত্তা সংকটের মুখে। আর এই সুযোগটি নিতে চায় ইসরায়েল। অবশ্য এসব ধারণাকে অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে উড়িয়ে দেন, কিন্তু সংশ্লিষ্ট নানা গুঞ্জন ও তথ্যাদি তৈরি করে ভিন্ন ভাবনার অবকাশ। ইসরায়েল ও তার উগ্রপন্থী প্রশাসনের নেয়া কৌশলের সবচেয়ে বড় লক্ষ্য হল ভারতের চিরশত্রু পাকিস্তান। পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তানকে বিশ্বমঞ্চে এক বড় হুমকি মনে করে ইসরায়েল। তাই ভারতের সাথে হাত মিলিয়ে তারা পাকিস্তানের উপর সার্বক্ষণিক একটি মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখার চেষ্টা করছে। এই অঞ্চলে এমন অস্থিরতার ফাঁদে পড়বে আরেক পরাশক্তি চীন। আফগানিস্তানের সাথে সীমান্ত থাকায় চীন ও পাকিস্তানকে সবসময় থাকতে হবে চাপের মধ্যে, আর এই পরিস্থিতি ইসরায়েলকে দেবে বড় ধরনের সুবিধা। ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল আরও একটি বড় লক্ষ্য অর্জন করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি হলো পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যকার সম্ভাব্য শক্তিশালী মুসলিম জোটকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। আফগান মাটিতে নিজেদের প্রভাব খাটিয়ে তেল আবিব নিশ্চিত করতে চায় এই অঞ্চলের কোনো জোট শক্তি যেন কোনো অবস্থাতেই ফিলিস্তিন কিংবা ইরানের পক্ষে আওয়াজ তুলতে না পারে। ইসরায়েল আসলে চায় দক্ষিণ এশিয়ায় তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো যেন নিজেদের সমস্যা নিয়েই সবসময় ব্যস্ত থাকে। এদিকে তেহরানের পর এবার ইরানের কোম শহরে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোক র্যালি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কোমের জামকারান মসজিদে জানাজায় ইরান সহ তুরস্ক, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসলিম প্রতিনিধি দল অংশ নেয়। এরপর লাখো মানুষের সমাগমে শুরু হয় শোক র্যালি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের পবিত্র কোম শহরে লাখো মানুষের এর সমাগম, দোয়া আর শ্রদ্ধা সবকিছুর কেন্দ্রে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 7 দিনব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় মঙ্গলবার সকালে কোম শহরে এ শোক র্যালির আয়োজন করা হয়। পবিত্র কোম শহরে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে প্রয়াত নেতা এবং তার পরিবারের সদস্যদের কফিনবাহী গাড়ির বহর। শোকাহত ইরানিরা পতাকা ও নিহত নেতার ছবি সম্মিলিত পোস্টার হাতে মাতম করতে করতে এগিয়ে যায়। এর আগে মঙ্গলবার সকালে কোমের জামকারান মসজিদে আলী খামেনির জানাজা নামাজ হয়। এতে ইরান সহ তুরস্ক, ইরাক, পাকিস্তান,
আফগানিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধি দল অংশ নেয়। জানাজার নামাজ পরিচালনা করেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাবাদি আমলি। বুধবার খামেনির কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। সেখানে নাজাফ ও কারবালা শহরের শোকযাত্রা ও জানাজা হবে। ইরানের সমমানা ও মিত্র শিয়া গোষ্ঠীগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন সেখানে। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আরেকটি শোভাযাত্রার পর হজরত ইমাম রেজার মাজারে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে হরমুজ প্রণালীর ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি আইআরজিসির ছোড়া দুটি মিসাইল ওই জাহাজটিতে আঘাত হানে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে ঘটনাটি ওমানের লিমা থেকে ৮ নটিক্যাল মাইল পূর্বে ঘটেছে। এতে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এমন এক সময়ে হামলা ঘটল যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠান চলছে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক অনুযায়ী নৌপথটির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের অধীনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হুমকি অব্যাহত রাখলে সমঝোতা স্মারক ভেস্তে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে ফিলিস্তিনে গাজায় নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার এ ঘোষণা দেয় তারা। হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্রেট কমিটির দায়িত্ব নেওয়ার পথ সহজ হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও লেবানন ও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় হত্যা করেছে অন্তত ১০ জনকে। হামলার ভয়ে দক্ষিণ লেবাননে ফিরতে পারছে না ৬ লাখের বেশি লেবানিজ নাগরিক। এদিকে এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে প্রতিবেশী দেশ ইরাকের সর্বস্তরের মানুষ। পবিত্র নগরী কারবালা ও নাজাফে প্রয়াত নেতার জানাজাকে কেন্দ্র করে শোকযাত্রায় যোগ দিয়েছে লাখো জনতা। আলী খামেনির কফিনবাহী বিমানটি মঙ্গলবার সন্ধ্যার পর ইরাকের নাজাফে পৌঁছলে বিমানবন্দরে শোকাবহ এক পরিবেশ তৈরি হয়। ইরাকে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কফিনটি গ্রহণের জন্য নাজাফের আল আশরাফ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে আশেপাশের আরব দেশগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ কারবালায় যাবার সম্ভাবনা থাকায় বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। আলী খামেনির জানাজায় অংশ নিতে বুধবার সকাল থেকেই শোক র্যালি নিয়ে রাস্তায় নেমে আসেন নাজাফের নগরবাসী। এদিন সকাল ৬টায় নাজাফের এয়ারপোর্ট রোডের আল কুফা ব্রিজ থেকে কফিনবাহী গাড়ির বহর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের জন্য যাত্রা শুরু করে। কারবালার গভর্নর জানিয়েছেন কারবালায় জানাজা হয় স্থানীয় সময় বিকেল ৪টায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাজাফে প্রায় ৬ কিলোমিটার আর কারবালায় ৫.৮ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা হয়। সার্বিক আনুষ্ঠানিকতা শেষে আলী খামেনির কফিন আবারও ইরানে ফিরিয়ে নেওয়া হবে। বৃহস্পতিবার মাশহাদ শহরে আরেকটি শোভাযাত্রা ও জানাজার পর তাকে হজরত ইমাম রেজার মাজারে দাফন করা হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তুরস্কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকের আগে এই ঘোষণা দেন ট্রাম্প। তবে উদ্বেগের মধ্যে পড়েছে মার্কিন মিত্র ইসরায়েল। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করলে তা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ও নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত মীর ফজলের আপডেট ডেস্ক রিপোর্টে। মুসলিম বিশ্বের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেও কিভাবে পশ্চিমাদের কাছ থেকে ফায়দা হাসিল করতে হয় তা আরও একবার প্রমাণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ৭ জুলাই থেকে শুরু হয়েছে ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলন। ২ দিনব্যাপী এই সম্মেলনে জোটের ৩২টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। সেখানেই এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসার আগে ওই ঘোষণা দেন ট্রাম্প। ২০২০ সালে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ওই সময় F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকেও আঙ্কারাকে বাদ দেওয়া হয়। তুরস্কের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি। ইরান প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরানকে তুরস্ক খুব ভালোভাবে বোঝে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মার্কিন মিত্র ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, কিছু মানুষ মনে করেছিলেন তুরস্ক এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, তবে দেশটি তা করেনি। তার মতে তুরস্ক একটি অত্যন্ত শক্তিশালী সামরিক রাষ্ট্র, তারা যুদ্ধে জড়াতে পারত, কিন্তু তা করেনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে বেজায় অখুশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহুর ভাষায় তুরস্কের হাতে এই ক্ষমতা তুলে দিলে বিশ্বকে আগ্রাসনের উত্থান দেখতে হবে। ৭ জুলাই মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ন্যাটোর ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষায় পর্যাপ্ত অর্থ ব্যয় করে না। অন্যদিকে ইউরোপের অনেক দেশ ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের সমালোচনা করছে, কিন্তু এরদোয়ান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়েও ট্রাম্পকে চটাননি, বরং আঙ্কারায় ন্যাটো সম্মেলনের মাধ্যমে তিনি নিজেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মাঝখানে একজন মধ্যস্থতাকারী হিসেবে দাঁড় করিয়েছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের দূরত্ব সৃষ্টি হওয়ায় বিষয়টিকে এরদোয়ান লুফে নিয়েছেন। ট্রাম্প যখন ইউরোপের অন্যান্য দেশের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলছেন, তখন এরদোয়ান তুরস্ককে ট্রাম্পের সামনে ন্যাটোর সবচেয়ে অনুগত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করছেন। এর ফলে ন্যাটোর ভেতর তুরস্কের দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে গেছে। এরদোয়ান একদিকে ফিলিস্তিন ও অন্যান্য ইস্যুতে কড়া অবস্থান নিয়ে মুসলিম উম্মার জনপ্রিয় নেতা হিসেবে নিজের ভাবমূর্তি ধরে রাখছেন, আবার অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে সুনিপুণভাবে ব্যবহার করে বড় বড় ভূ রাজনৈতিক ফায়দা তুলে নিচ্ছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলন। তবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই এই জোটের কার্যকারিতা নিয়ে সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘন ঘন সমালোচনা জোটের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। ফলে বিশ্ব নেতাদের মনে এখন একটাই প্রশ্ন, মিত্রদের উপর ট্রাম্পের এই ক্রমাগত চাপ কি শেষ পর্যন্ত মার্কিন নীতিতে কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদের রূপ নেবে? বিস্তারিত মিরফাউজদের আপডেট ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কার্যকারিতা নিয়ে ক্রমাগত বিষোদগার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় অংশীদারদের প্রতি তার এই আক্রমণাত্মক মনোভাব এতদিন কেবল মৌখিক হুঁশিয়ারি হিসেবেই দেখা হতো, কিন্তু আঙ্কারায় ন্যাটো সম্মেলনকে ঘিরে সামনে আসছে ভিন্ন সমীকরণ। তুরস্কের রাজধানী আঙ্কারায় ৭ জুলাই থেকে শুরু হয়েছে ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলন। ২ দিনব্যাপী এই সম্মেলনে জোটের ৩২টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনে ইউক্রেনকে সহায়তা, বেশ কয়েক বিলিয়ন ডলারের নতুন অস্ত্র চুক্তি এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাম্পের সমর্থন ছাড়া ন্যাটোর কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে বিষয়টিও এবার গুরুত্ব পাবে। গত ১ এপ্রিল ন্যাটোকে কাগুজে বাঘ উল্লেখ করে এ জোট থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। পরের মাসে হঠাৎ করেই জার্মানি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়াশিংটন। এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায় বার্লিন এবং ন্যাটোর শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি পোল্যান্ডে সেনা মোতায়েনের সিদ্ধান্ত স্থগিতের কথাও জানায় দেশটি, যদিও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প। ন্যাটোকে ঘিরে মার্কিন প্রেসিডেন্টের ঘন ঘন সমালোচনা ও এসব সিদ্ধান্ত জোটের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে তারা চায় ইউরোপের দেশগুলো নিজেদের মহাদেশকে সুরক্ষা দিতে এগিয়ে আসুক। যুক্তরাষ্ট্র এখন বিশ্বের অন্যান্য অংশে নজর দিতে বেশি আগ্রহী। ফলে ন্যাটো থেকে বেরিয়ে আসার ইঙ্গিত শুরুতে হুমকি মনে হলেও ওয়াশিংটন এখন বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দিতে চাইছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ডোনাল্ড ট্রাম্পের অনাকাঙ্ক্ষিত ও খামখেয়ালি আচরণ সত্যিই এক বড় চ্যালেঞ্জ। এই সম্মেলনে থাকা অবস্থায় তার মেজাজ কেমন থাকবে কিংবা ন্যাটোর প্রতি তার মনোভাব কি হবে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানে না। ইতোমধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সমালোচনামূলক পোস্ট করেছেন। অন্যদিকে কিছু মার্কিন কর্মকর্তা আবার একটি তদন্ত সফল সম্মেলনের পূর্বাভাস দিয়েছেন। আর এই সম্মেলনকে একটি সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার আসল দায়িত্বটি এখন ন্যাটোর মহাসচিব মার্ক রুটের কাঁধে। ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে বলেই জানা যায়। তাই বলা যায় তার সেই সুসম্পর্কের আসল পরীক্ষাটা এখানেই হতে যাচ্ছে।
So this is where that really is put to the test. ন্যাটো মহাসচিব মার্ক রুট জানিয়েছেন, ইউরোপীয় মিত্র এবং কানাডা ইতোমধ্যেই তাদের সামগ্রিক প্রতিরক্ষা ব্যয় মোট জিডিপির প্রায় 4% উন্নীত করেছে। প্রতিরক্ষা শিল্প খাতের এক ফোরামে ন্যাটো দেশগুলোর $1,000 কোটি নতুন চুক্তি ঘোষণা করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র এককভাবে জোটে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হলেও ইউরোপ ও কানাডা সমন্বিতভাবে ওয়াশিংটনের বাজেট ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য হাতে নিয়েছে। জোটের সদস্যদের মতে আজ হোক কাল হোক যুক্তরাষ্ট্র এই জোট থেকে পিঠ টান দেবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি ট্রাম্প বিদায় নিলেও এই বিষয়টি এমনই থাকবে। ফলে নিজেদের নিরাপত্তায় ন্যাটো ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।